আজকে আমাদের আলোচ্য বিষয় HTML এর মৌলিক বিষয়সমূহ। শিক্ষার্থীরা, তাহলে আমরা HTML এর মৌলিক বিষয়সমূহ নিয়ে আমরা শুরু করি। HTML এর মৌলিক বিষয়সমূহ। HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি মূলত ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html। আমরা খেয়াল রাখবো, HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html। আমরা একটু খেয়াল করি যে ফাইলগুলো আমরা লিখি, ফাইলগুলো সেভ করতে হয়। সেভ করার সময় আমরা .html অথবা .htm দ্বারা সেভ করে থাকি, যা সাধারণত ওয়েব পেজ নামে পরিচিত। HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজও বলা হয়, কারণ HTML কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। আর এই মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজের বিভিন্ন তথ্য কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করা। তাহলে আমরা এখানে খেয়াল করি, মার্কআপ ট্যাগের কাজ কি? মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজের বিভিন্ন তথ্য কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করা। জেনেভার সান্ড এ কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন 1995 সালে। HTML 2.0 1997 সালে জানুয়ারি মাসে, HTML 3.2 এবং 21 সালে ডিসেম্বর মাসে HTML 4 ভার্সন বাজারে আসে। HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5। তাহলে আমরা এখান থেকে যে জিনিসগুলো জানলাম, আমরা একটু খেয়াল করি। এখান থেকে আমরা জিনিসটা জানলাম, সেটা লেগে যখন আমরা কোনো পেজের ফাইলের নাম আমরা সেভ করব, তখন আমরা .html দেব। আরেকটা আমরা এখানে কি জানলাম, মার্কআপ ট্যাগ। মার্কআপ ট্যাগটা কাজটা কি? মার্কআপ ট্যাগটা হলো গিয়া ওয়েব পেজের বিভিন্ন তথ্য কিভাবে প্রদর্শন করতে হবে, ওয়েব পেজের বিভিন্ন তথ্য আমরা কিভাবে প্রদর্শন করব তা নির্দেশ করা মার্কআপ ট্যাগের কাজ। ওই নির্দেশ করার কাজটা আমরা মার্কআপ ট্যাগের সহায়তায় করে থাকি। তাহলে আমরা খেয়াল করবো এই জিনিসটা, মার্কআপ ট্যাগ আমাদের কি। HTML এর সুবিধা, আমরা যারা HTML এর সাথে কাজ করি বা করতে চাই বা করব ভবিষ্যতে, তারা এই জিনিসগুলো খেয়াল করবে। HTML সুবিধা হোক, এক নম্বর সুবিধা, যে কোনো ওয়েব পেজের টেমপ্লেট তৈরি করা যায়। আমরা যত ধরনের ওয়েব পেজ দেখি, সবগুলো ওয়েব পেজের টেমপ্লেট আমরা HTML এর সহায়তায় তৈরি করতে পারবো। এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। অর্থাৎ এই ধরনের টেকনোলজির সহায়তা সবাই আমরা ওপেনলি কাজ করতে পারি। 3 নাম্বার, অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে। HTML ওয়েব পেজ বা ওয়েব ব্রাউজার সকল ধরনের ব্রাউজারেই সাপোর্ট করে। সিনট্যাক্স সহজ, তাই HTML শেখা সহজ। এর ট্যাগ এবং সিনট্যাক্স যেগুলো লেখা আছে, কোড যেগুলো লিখি আমরা, সবগুলো এখানে ভাষাগুলো সহজ, কাজে আমরা সহজে এটা আয়ত্ত করতে পারি। যে কোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়। ওয়েব পেজ সাইজ কম হওয়াতে পোস্টিং স্পেস কম লাগে, অর্থাৎ খরচ আমাদের কম হয়। HTML কোনো কেস সেনসিটিভ ভাষা নয়। এর অসুবিধা আমরা কি পাচ্ছি? এর অসুবিধা হলো শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায়। সাধারণত ছোট একটি ওয়েব পেজ তৈরি করতেও অনেক কোড লিখতে হয়। তাহলে আমরা এখানে খেয়াল করি, এর সবচেয়ে বড় অসুবিধা স্ট্যাটিক ওয়েব পেজ। আমরা জানি ওয়েব পেজ দুই ধরনের, একটা ডাইনামিক, একটা স্ট্যাটিক ওয়েব পেজ। এখানে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করাটা এটা আমাদের একটা অসুবিধা। অর্থাৎ ডাইনামিক ওয়েব পেজটা আমরা তৈরি করতে পারবো, কিন্তু স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা আমাদের একটা অসুবিধা। আর সাধারণত ছোট একটা ওয়েব পেজ তৈরি করতে অনেক কোড এখানে আমরা লিখতে হয়, আমাদের অনেকগুলো কোড লিখতে হয়। তাহলে খেয়াল করি আমরা, HTML ট্যাগ।
HTML ট্যাগ হলো এক ধরনের লুকায়িত কিওয়ার্ড যা একটি ওয়েব পেজের তথ্য বা বিষয়বস্তু কিভাবে বিন্যাস এবং প্রদর্শন করবে তা সুনির্দিষ্ট করে। অর্থাৎ আমরা যে কোডগুলো লিখে থাকি সেই কোডগুলো লুকায়িত থাকে এবং কিভাবে পেজটাকে আমরা সাজাবো সেই জিনিসটা সুনির্দিষ্ট করে আমরা কোডের ভিতরে বা ট্যাগের ভিতরে লিপিবদ্ধ করে থাকি। একটি ট্যাগের সাধারণত দুটি অংশ থাকে, একটিকে বলা হয় ওপেনিং ট্যাগ এবং অন্যটিকে বলা হয় ক্লোজিং ট্যাগ। অর্থাৎ HTML এর দুটো ট্যাগ থাকে, একটাকে বলা হয় ওপেনিং ট্যাগ আর একটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। ওপেনিং এবং ক্লোজিং ট্যাগে নাম একই, অর্থাৎ তবে পার্থক্য হলো ক্লোজিং ট্যাগ এর শেষে ক্লোজিং ট্যাগে একটা স্ল্যাশ চিহ্ন যোগ করতে হয়। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য একটাই, ক্লোজিং ট্যাগের ভিতরে একটা স্ল্যাশ চিহ্ন সংযুক্ত করতে হয়। আমরা খেয়াল করি, দেখতে পাচ্ছি ওপেনিং ট্যাগ নেম এর ভিতরে একটা ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ নেম একটা ট্যাগের আগে আমরা স্ল্যাশ একটা চিহ্ন দিয়েছি। আবার নিচে খেয়াল করতে পারি পি দিলাম প্যারাগ্রাফ, এটা একটা ট্যাগের ভিতর দেওয়া আছে এবং পরবর্তী যে আরেকটা পি দিলাম সেটা আমরা খেয়াল করতেছি এই ট্যাগটার ভিতরে আমরা ক্লোজিং ট্যাগ ব্যবহার করেছি। ঠিক তদ্রূপ এ দিয়ে একটা ট্যাগ বুঝালাম এবং এই ট্যাগের ভিতরে আমরা আবার খেয়াল করতেছি এখানে যে এর আগে আরেকটা স্ল্যাশ দেওয়া, এই স্ল্যাশ এর আগে যে স্ল্যাশটা দিচ্ছি এটাকে বলা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। তাহলে আমরা এখানে দুই ধরনের ট্যাগ পেলাম, সাধারণত ট্যাগ দুই প্রকার, একটা ওপেনিং ট্যাগ আর একটা বলা হয় ক্লোজিং ট্যাগ। HTML ট্যাগ দুই প্রকার, একটিকে বলা হয় কন্টেইনার ট্যাগ, একটিকে বলা হয় এমপি ট্যাগ। এখন বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ কোনটা, যে সমস্ত ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে। আমরা নিচে একটা উদাহরণ দেখি, যে সমস্ত ট্যাগ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। আর এমপি ট্যাগ হলো যে ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, সেটাকে বলা হচ্ছে এমপি ট্যাগ। খেয়াল করি আমরা উদাহরণ দিলাম প্যারাগ্রাফ, শুরু করলাম একটা ওপেনিং ট্যাগ দিয়ে এবং প্যারাগ্রাফটা আমরা ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করলাম। আবার খেয়াল করি এই যে বোল্ডটাকে আমরা ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করেছি আর বোল্ডটাকে আবার ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করেছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টেইনার ট্যাগে এই প্যারাগ্রাফের পি এটা ওপেনিং ট্যাগের ভিতর, আবার প্যারাগ্রাফের পি এখানে আছে ক্লোজিং ট্যাগ। আবার দেখি এই বোল্ডের পি ওপেনিং ট্যাগ এবং এটাকে ক্লোজ করা হয়েছে বোল্ডের পি ক্লোজিং ট্যাগ দ্বারা। ঠিক তদ্রূপ আমরা অন্যদিকে যদি দেখি এমপি ট্যাগ পি আর এটাকে বলা হচ্ছে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে কোনো ক্লোজিং ট্যাগ হয় না, একটা ট্যাগে দিয়েছি। এইচআর একটা ট্যাগ, আইএম যে ইমেজ এটা আমরা একটা ট্যাগে দিয়েছি, এটা কোনো ক্লোজিং ট্যাগ আমরা দেই নাই। তাহলে আমরা কন্টেইনার ট্যাগ এবং এমপি ট্যাগ খেয়াল করলাম। এখন আমরা আসি HTML এলিমেন্ট। ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML এলিমেন্ট বলা হয়। আমরা খেয়াল করি কথাটা আরেকবার খেয়াল করি আমরা। ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML এলিমেন্ট বলে। ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগের মধ্যবর্তী সবকিছু হইল HTML এলিমেন্টের কন্টেন্ট। HTML এলিমেন্টের কন্টেন্ট। HTML অ্যাট্রিবিউট এটা কি? HTML অ্যাট্রিবিউট হচ্ছে HTML এলিমেন্ট সমূহের বৈশিষ্ট্য নির্ধারক। অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগে লেখা হয়, অ্যাট্রিবিউট আমরা লিখি ওপেনিং ট্যাগের ভিতরে আমরা লিখে থাকি। একটি অ্যাট্রিবিউটের দুইটা অংশ থাকে, একটাকে বলা অ্যাট্রিবিউট নেম আর একটাকে বলা অ্যাট্রিবিউট ভ্যালু। ভ্যালু সবসময় ডাবল কোটেশনের মধ্যে থাকে। আমরা নিচে একটা ছক দেখতে পাচ্ছি, সেটা আমরা খেয়াল করি। HREF এটা থেকে HREF এটাকে আমরা অ্যাট্রিবিউট নেম এবং ইকুয়াল টু পরে যে অংশটা লিখছি আমরা কোটেশনের ভিতর সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এই পুরোটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওপেনিং ট্যাগ, পুরো লেখাটা আমাদের ওপেনিং ট্যাগের ভিতরে দেওয়া আছে এবং এরপর আমরা লিখছি কন্ট্রাক্ট আইস এবং আবার ক্লোজিং ট্যাগ শেষ করেছি আমরা এ দিয়ে, ক্লোজিং ট্যাগটা আমরা শেষ করছি। পুরো লাইনটাকে বলা হচ্ছে আমাদের এলিমেন্ট, পুরো লাইনটাকে আমরা বলা হচ্ছে এলিমেন্ট। অর্থাৎ
প্রথমে যে জিনিসটা আমরা দেখলাম, একটা ট্যাগের ভিতরে ইকুয়াল টু দিয়ে আরেকটা কন্ট্রাক্ট ডট এইচটিএমএল লিখছি। এই কন্ট্রাক্ট ডট এইচটিএমএল এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু, এবং পুরো জিনিসটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগের পরে আমরা লিখছি আমাদের মূল যে আলোচ্য বিষয় বা কন্টেন্ট যাই আমরা লিখে থাকি, যেটা ওপেন করা হয় সেটা লিখছি আমরা কন্ট্রাক্ট আস, এবং শেষে আবার আমরা ক্লোজিং ট্যাগ ইউজ করেছি। এটা এটা পুরোটাকে বলা হচ্ছে আমরা এলিমেন্ট বলে থাকি। এরপরে আমরা আসি ওয়েব পেজ তৈরির জন্য HTML এর বেসিক কোড। ওয়েব পেজ ডিজাইন করার জন্য HTML ব্যবহার করা হয়। আমরা ওয়েব পেজ যখন ডিজাইন করি তখন আমরা HTML ব্যবহার করা হয়। HTML দিয়ে তৈরি কোনো ওয়েব পেজে সাধারণত দুইটা অংশ থাকে। HTML দিয়ে তৈরি করা ওয়েব পেজে সাধারণত দুইটা অংশ থাকে। এর একটাকে বলা হয় হেড সেকশন, আর একটাকে বলা হয় বডি সেকশন। একটাকে বলা হয় হেড সেকশন আর উপরটাকে বলা হয় বডি সেকশন। হেড সেকশন ওয়েব পেজ টাইটেল, অর্থাৎ আমরা যে ওয়েব পেজটা তৈরি করব এই ওয়েব পেজের যে নামটা দেওয়া হবে সেই নামটাকে বলা হচ্ছে আমাদের ওয়েব পেজ টাইটেল। আমরা এখানে ওয়েব পেজ টাইটেল দিলাম, ইচ্ছে করলে এই জায়গায় আমরা আমার ওয়েব পেজ টাইটেলের পরিবর্তে নিজের নাম লিখতে পারি, প্রতিষ্ঠানের নাম লিখতে পারি। এটা হচ্ছে আমাদের হেড সেকশন। এরপরে আসছে আমাদের বডি সেকশন। বডি সেকশন হচ্ছে দ্য মেইন সেকশন অফ এ ওয়েব পেজ, অর্থাৎ একটা ওয়েব পেজের মেইন সেকশন। অর্থাৎ আমি ওয়েব পেজটাকে কিভাবে সাজাবো, কিভাবে দেখাবো, কিভাবে প্রদর্শন করব, সেই জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে প্রকাশ করা হয়েছে। প্রকাশ করা সকল প্রকার কাজ আমরা বডির ভিতরে করব। ওয়েব পেজটাকে প্রকাশ করার জন্য যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ আমরা বডির ভিতরে করে থাকবো। তাহলে শিক্ষার্থীরা আমরা আসি হেড সেকশন। হেড সেকশনে আমরা কোন ধরনের ট্যাগগুলো ব্যবহার করে থাকি, এই ট্যাগগুলোর সাথে একটু পরিচয় হয়ে থাকি। হেড সেকশনে আমরা টাইটেল, স্টাইল, লিঙ্ক, স্ক্রিপ্ট, মেটা এই ধরনের ট্যাগগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি। এর মধ্যে টাইটেলটা খেয়াল করি। ওয়েব ব্রাউজার ওপেন করলে যে ট্যাগটা ওয়েব ব্রাউজারের উপরে শো করবে সেটা হচ্ছে আমাদের টাইটেল। ওয়েব পেজের টাইটেল নির্ধারণে এই ট্যাগ ব্যবহার করা হয়। টাইটেলটি ব্রাউজারের টাইটেল বারে প্রদর্শিত করা হয়। টাইটেল বারটা হচ্ছে আমরা ওয়েব ব্রাউজার রান করা পর আমরা উপরে একটা নাম দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের টাইটেল। আবার ওয়েব পেজের কোনো এলিমেন্টের স্টাইল, রং, সাইজ বা পজিশন নির্ধারণ করতে ট্যাগ ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা যদি স্টাইল ব্যবহার করি, স্টাইলের সহায়তায় আমরা ওয়েব পেজের রং, সাইজ বা পজিশন কিরকম অ্যাঙ্গেলে হবে, এর ভিতরে কোনো ছবি থাকবে কিনা সেই ক্ষেত্রে আমরা এই স্টাইল চিহ্ন ব্যবহার করতে পারি। লিঙ্ক মূলত আমরা HTML ডকুমেন্ট ব্যতীত অন্যান্য ডকুমেন্ট যেমন CSS ফাইলের সাথে সম্পৃক্ত করার সময় বা আমরা যে CSS ফাইলের সাথে কোনো একটা ফাইল সম্পৃক্ত করতে চাই সেক্ষেত্রে আমরা লিঙ্ক ব্যবহার করি। স্ক্রিপ্ট, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট অর্থাৎ জাভা স্ক্রিপ্টটাকে যেটাকে বলা হয় নির্ধারণ করতে হয়। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা স্ক্রিপ্ট ব্যবহার করি। মেটা ওয়েবসাইট সম্পর্কিত তথ্য, ডেভেলপারের পরিচয়, ওয়েবসাইটের বিষয়বস্তু ইত্যাদি। অর্থাৎ আমি যে বিষয়ে ওয়েবসাইটটি তৈরি করতে চাচ্ছি, ওয়েবসাইটের মূল বিষয়বস্তু, বক্তব্য ইত্যাদি ক্ষেত্রে আমরা মেটা চিহ্ন ব্যবহার করে থাকি। মেটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। তাহলে আমরা প্রথমে বললাম হেড সেকশন, এখন খেয়াল করি বডি সেকশন। এই সেকশনটি একটি ওয়েব পেজের মূল অংশ। আমরা প্রথমে বলেছিলাম ওয়েব HTML দুইটা অংশ, একটা হেড সেকশন, একটাকে বলা বডি সেকশন। তাহলে হেড সেকশনটা আমরা দেখেছিলাম ওয়েব ব্রাউজার যখন রান করা হয় ওয়েব ব্রাউজারের উপর যে নামটা শো করে সেটা হচ্ছে আমাদের হেড সেকশন। এরপরে আছে আমাদের বডি সেকশন, অর্থাৎ এই সেকশনটি একটি ওয়েব পেজের মূল অংশ। এই ওয়েব পেজে কোনো কিছু প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় সকল কোড এই অংশে লেখা হয়। প্রয়োজনীয় সকল প্রকার কোড এই অংশে লেখা হয়। মনে রাখতে হবে হেড সেকশন এবং বডি সেকশন দুইটি HTML ট্যাগের মধ্যে লিখতে হবে। দুইটাই আমরা কোথায় লিখবো? HTML ট্যাগের মধ্যে লিখতে হবে। তাহলে আমরা খেয়াল করি
হেড সেকশন এবং বডি সেকশন দুইটাই আমরা HTML ট্যাগের ভিতরে লিখব। আর যদি কেউ HTML ট্যাগের বাইরে কোনো কিছু লিখি সেটা কিন্তু আমাদের কখনোই প্রদর্শিত হবে না। ওয়েব পেজ তৈরি করার জন্য প্রয়োজনীয় তো আমরা যে ওয়েব পেজটি তৈরি করব, ওয়েব পেজ তৈরি করার জন্য বা এডিটিং করার জন্য বা এডিট করার জন্য যে সকল ব্রাউজারের প্রয়োজন হয়, এটা কিছু এডিটরের প্রয়োজন হয়, সেটাকে আমরা বলি নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলিম টেক্সট, আর বিভিন্ন নামে বিভিন্ন কিছু আমরা এগুলো পেয়ে থাকি। আর ব্রাউজারগুলোর মধ্যে আমাদের আছে ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, সাফারি, আরো অনেক আমরা পাবো। অনেক ব্রাউজার আছে, সবগুলো ব্রাউজার আমরা ব্যবহার করে আমরা আমাদের ওয়েব পেজের কাজ করতে পারি। তাহলে এখানে আমাদের মনে রাখার বিষয় দুইটা। ওয়েব পেজ তৈরি করার জন্য প্রয়োজনীয় টুল, এক নম্বর হচ্ছে নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাস, অর্থাৎ এগুলোর ভিতরে আমরা প্রোগ্রামের কোডগুলো লিখে থাকি। আমরা HTML কোড, CSS, জাভাস্ক্রিপ্ট যাই করি না কেন, HTML এর সহায়তা যখন করতে চাই আমরা নোটপ্যাডের ভিতরে এর কোডগুলো লিখে থাকি। এবং লেখার পর কোডগুলো যখন আমরা সেভ করব, সেভ করার সময় আমরা প্রথমে আলোচনা করেছিলাম, সেভ করার সময় যে নামে সেভ করি ওই নাম লেখার পর .html দিতে হবে। .html দিতে হবে, আমরা প্রথমে আলোচনা করেছি। সেভ করার সময় ফাইলটাকে নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাসের যে ফাইলগুলো আছে সেটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে, আমরা ধরলাম আরামবাগ স্কুলের নামে সেভ করব, আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ .html, এইভাবে আমরা ফাইলটার নাম সেভ করব। নিজের নামে সেভ করতে চাইলে সমস্যা নাই, নিজের নাম যে নাম দিয়ে সেই নাম দিয়ে .html আমাকে দিতে হবে, দিয়ে এই ফাইলটা আমার সেভ করতে হবে। এবং এই ফাইলটা রান করার জন্য বা ব্রাউজ করার জন্য কিছু ব্রাউজার ইউজ করতে হয়, যেমন আমরা ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, সাফারি, অপেরা, আরো বিভিন্ন ব্রাউজার পাওয়া যায়, দেখা যায় আমরা দেখতে পাই, সেগুলো সহায়তা আমরা এটাকে ওপেন করতে পারবো। শিক্ষার্থীরা, আমরা HTML হেডিং ট্যাগ যেটা আছে সে ট্যাগগুলো একটু খেয়াল করি। ওয়েব পেজে কোন বিষয়ের শিরোনাম দেওয়ার জন্য, ওয়েব পেজে কোন বিষয়ের শিরোনাম দেওয়ার জন্য HTML এ 6 ধরনের ট্যাগ ব্যবহার করা হয়, যার মধ্যে HTML1 হলো সবচেয়ে বড় এবং HTML6 হলো সবচেয়ে ছোট ট্যাগ। তাহলে আমরা খেয়াল করি HTML1 থেকে HTML6 6টা ট্যাগ আমাদের আছে। এই 6টা ট্যাগের ব্যবহার আমরা এখন একটু খেয়াল করব। এগুলোকে বলা হয় হেডিং ট্যাগের ব্যবহার, এই দ্বারা বোঝায় হেডিং। এবং প্রত্যেকটা হেডিং ট্যাগের কিন্তু আমাদের একটা শেষে দেখতে পাচ্ছি কি একটা ক্লোজিং ট্যাগ আছে। প্রত্যেকটা হেডিং ট্যাগের শেষে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার একটা ক্লোজিং, এই যে আমরা হেডিং ট্যাগ দেখতেছি প্রত্যেকের একটা শেষে ক্লোজিং ট্যাগ আছে। শিক্ষার্থীরা, আমরা এই হেডিং ট্যাগের সহায়তায় আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা ট্যাগগুলো লিখবো। এই ট্যাগগুলো আমরা একটু খেয়াল করি, এই ট্যাগগুলো আমরা কিভাবে লিখবো সেটা আমরা একটু দেখি। আমরা প্রথমে বলেছিলাম আমরা যখন লিখবো লেখার সময় আমরা এই জিনিসগুলো খেয়াল করব, আমরা যা লিখতেছি সেটা আমরা একটু খেয়াল করব এবং এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। এর আগে একটু দেখিয়েছিলাম তোমাদের ওয়েব ব্রাউজার তৈরি করার জন্য প্রয়োজনীয় টুলস মধ্যে আমরা পেয়েছিলাম নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাস। তাহলে আমরা একটা নোটপ্যাড ওপেন করি, আমরা এখান থেকে নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড ওপেন করে আমরা কিভাবে কাজ করতে হয় সেটা একটু খেয়াল করি। দেখি আমরা একটা নোটপ্যাড রাখলাম এখানে ব্রাউজারে, আমরা স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আমরা লিখতেছি, এখানে নোটপ্যাড যেটা আছে সেই নোটপ্যাডটা আমরা বের করি। এখানে নোটপ্যাডটা কোথায় লেখা আছে, নোটপ্যাড এন দিয়ে আমরা পাবো নোটপ্যাড, আমরা এটা কিন্তু স্টার্ট মেনুতে ক্লিক করেছি, স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা এখানে লিখতেছি স্টার্ট মেনুতে, আমরা এখানে লিখলে আমাদের সুবিধা হবে। অথবা এখান থেকে খুঁজে আমরা পাবো, এখান থেকে খুঁজে পাবো আমাদের এখানে আছে সার্চে ক্লিক করলে আমরা দেখতেছি সার্চ, এখানে লিখলাম আমরা
এই যে আমরা নোটপ্যাড পেয়ে গেছি, নোটপ্যাড ওপেন করলাম, নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাড ওপেন করার পর আমরা এখানে এই জায়গাটা লিখি, আমরা যে লেখাগুলো লিখছিলাম এখানে যে ট্যাগে যে লেখাগুলো, সেই ট্যাগের লেখাগুলো আমরা ইচ্ছে করে কপি করে নিয়ে আসতে পারি, অথবা কেটে দিলাম, অথবা কেটে দিয়ে আমরা কেটে দিয়ে আমরা লিখলাম। এভাবে লিখতে হয়। এটা দেখি আমরা লেখাটা খেয়াল করে, HTML এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, আবার এটা কি লিখলাম ক্লোজিং ট্যাগ এর ভিতরে HTML। আমরা কিন্তু ক্লোজিং ট্যাগটা প্রথমে চিহ্নটা দিয়ে নিছি। হ্যাঁ, তাহলে আমরা এইটুকু পাইলাম। এটা থেকে আমাদের HTML এর ভিতরে সকল লেখা লিখতে হবে। তাহলে আমরা প্রথমে বলেছিলাম এভাবে আমরা HTML লিখলাম। এরপর আমাদের কি করতে হবে, HTML দুই ধরনের ট্যাগ আছে, একটাকে বলা হয় হেড ট্যাগ, একটাকে বলা হয় বডি ট্যাগ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের হেড ট্যাগ লেখা, আমরা লিখলাম হেড। তাহলে হেডের আমাদের একটা ক্লোজিং ট্যাগ দিতে হবে, তাহলে আমরা হেডের একটা ক্লোজিং দিলাম। হেডের ভিতরে আমাদের লিখতে হবে টাইটেল, হেডের ভিতরে আমাদেরকে লিখতে হবে টাইটেল, আমরা দিলাম টাইটেল। টাইটেল আমাদের হবে কি ক্লোজিং ট্যাগ। আমরা কিন্তু এইভাবেই খেয়াল করি, আমরা যেভাবে লিখতেছি সেভাবে লিখবো। টাইটেলের ভিতরে আমরা আমাদের ওয়েব পেজ বা যে নামে আমরা ওয়েবসাইটে রান করতে যাচ্ছি সেটার নাম লিখবো। আমরা এখানে লিখছিলাম আমাকে হেডিং ট্যাগ, আমরা হেডিং ট্যাগ না দিয়ে এখানে লিখলাম আমরা আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ, এটা দিলাম আমরা আমাদের টাইটেল। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করি, এটা আমরা টাইটেল দিলাম। টাইটেল দিলে কিন্তু আমাদের এই টাইটেলের কাজ কিন্তু হেডের কাজ কিন্তু আমাদের এখান থেকে শেষ হয়ে গেছে। তাহলে হেডের পর আমরা এই জিনিসটা লিখবো বডির কাজ। তাহলে আমরা হেড যে জায়গায় শেষ হয়েছে, হেডের ক্লোজিং ট্যাগ যে জায়গায় আছে সেই জায়গায় আমরা এন্টার দিয়ে আমরা এখান থেকে লিখলাম বডি, BODY বডি। বডির আবার এন্ডিং ট্যাগ হবে, তাহলে বডির আমরা এন্ডিং ট্যাগ দিলাম। আচ্ছা, বডির আমরা এন্ডিং ট্যাগ দিয়েছি। তাহলে আমরা প্রথম যে হেড ট্যাগ, হেড সেকশনের কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন আমরা কাজ করব বডি সেকশনের। বডির স্টার্টিং ট্যাগ দিলাম, বডির এন্ডিং ট্যাগ দিলাম, বডির এন্ডিং ট্যাগ দিয়েছি। এখন এর মাঝখানে আমরা আমাদের প্রয়োজনীয় ট্যাগগুলো লিখব। তাহলে আমরা এখানে যে ট্যাগগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, হেডার ট্যাগ 1 থেকে হেডার ট্যাগ 6 পর্যন্ত, তাহলে আমরা লিখি হেডার ট্যাগ 1 H1 এন্ড দিলাম, আবার হেডার ট্যাগের ক্লোজিং ট্যাগ দিলাম, হেডার ট্যাগের ক্লোজিং, হেডার 1 ক্লোজিং ট্যাগ। এর মাঝখানে আমরা লিখবো, এর মাঝখানে কি লিখবো আমরা, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, এটুকু আমরা H1 এর ভিতরে লিখলাম। আচ্ছা, তাহলে এই লেখাটা আমরা খেয়াল করলাম, হেডিং ট্যাগ 1 এর ভিতরে আমরা দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ এটুকু লিখলাম। আবার শেষে গেলাম, শেষে গিয়ে হেডিং ট্যাগ 2 দিলাম, দিয়ে আবার হেডিং ট্যাগ 2 দিয়ে ক্লোজ করলাম। তাহলে আমরা খেয়াল করি, এখন সেম রাখলাম, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, তাহলে আমরা এটা পাইলাম। আচ্ছা শিক্ষার্থীরা, আরো বাকিটি লেখার আগে আমরা এটাকে একটু রান করি, রান করে আমরা বুঝতে পারবো অনেকগুলো বিষয় এখান থেকে আমরা জানতে পারবো। জানার জন্য আমরা একটু রান করি। এটার প্রথমে কাজ হচ্ছে আমাদের সেভ করতে হবে। সেভ করার নিয়ম কি ছিল, প্রথমে আমরা বলছি সেভ করতে হলে আমাকে কি করতে হবে, ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করতে হলে ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর সর্বপ্রথম যদি কোনো কাজ সেভ করতে চাই, কোনো ফাইল তৈরি করতে চাই, আমরা আগে জানি ওয়ার্ড, MS ওয়ার্ড, এক্সেলে যখন কাজ করছিলাম তখনও জানি, আমরা প্রথমে কোনো ফাইল সেভ করতে হলে প্রথমে সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পর ফাইলের নাম চাবে, আমরা এখানে নাম দিলাম আরামবাগ স্কুল .html, এটা আমি প্রথমে তোমাদেরকে বলছি, আরামবাগ .html দিতে হবে, না দিলে আমাদের আসবে না। এবং সেভ এস টাইপ, সেভ এস টাইপের মধ্যে আমরা অল ফাইলস দেব, সেভ এস টাইপের মধ্যে আমরা অল ফাইলস দেব, দিয়ে আমরা এটাকে সেভ করলাম। ঠিক আছে, ডেস্কটপে গিয়ে আমরা এটাকে সেভ করে ফেললাম। ওকে শিক্ষার্থীরা, এটা সেভ হয়ে গেল, আমাদের এই ফাইলটা আমাদের সেভ হয়ে গেল।
সেভ হলে আমরা এটা মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পর আমরা মূল যে ফাইলটা আছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমরা আমাদের যে ফাইলটা কম্পিউটারে সেভ করেছিলাম সেটাকে আমরা খুঁজে বের করে দেখি কি নামে সেভ করেছি। আমরা এই ফাইলটা সম্ভবত আমরা সেভ করেছিলাম আরামবাগ, এই নামটা মনে আমরা যে দেখতে পাচ্ছি এই নামে একটা ফাইল সেভ করা আছে। এই ফাইলটাকে আমরা রান করার চেষ্টা করি, দেখি রান করলে কি হয়। আমরা এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে আমরা কি পাচ্ছি, এটা মনে তোমাদের ফাইল, তোমাদের ফাইলটার নাম মনে দিয়েছিলাম আমি একটু অন্যটা নাম দিয়েছিলাম আরামবাগ স্কুল। দেখি আরামবাগ স্কুল নামে ফাইলটা কোথায় লিখেছি, হ্যাঁ ফাইলটার নাম ছিল আরামবাগ স্কুল নামে, আরামবাগ স্কুল নামে ফাইলটা লিখেছিলাম নোটপ্যাডে। দেখি ফাইলটা আচ্ছা আমি আর একবার ফাইলটা সেভ করলে আরেকটা আমি সেভ দিই, ফাইলটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা ফাইল এটা আমাদের মতো ফাইলটা আমাদের নিউ ফোল্ডারের ভিতরে চলে গিয়েছে, ফাইলটা এই জন্য আমরা পাই নাই। এখন আমরা পাবো আরামবাগ স্কুল নামে ফাইলটা সেভ করলাম। হ্যাঁ এই যে আমরা পেয়েছি আরামবাগ স্কুল নামে ফাইলটা, ফাইলটাকে আমরা রান করলাম দেখতে পাচ্ছি দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। প্রথম পেজ সে লেখাটা বড় আসছে এবং দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ পরে লেখাটা আমাদের ছোট আসছে। আমরা আবার নোটপ্যাডে যাই, নোটপ্যাডে গিয়ে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমরা যা লিখেছিলাম সেগুলো পেয়েছি এবং শিক্ষার্থীরা খেয়াল করো আমরা যে লেখাটা লিখেছিলাম আগে আমাদের এখান থেকে দেখো আমরা বলি তোমাদেরকে সেই জিনিসগুলো খেয়াল করো। আমরা হেড সেকশনে লিখেছিলাম আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ এবং ফাইলের নামটা দিয়েছিলাম আরামবাগ স্কুল। আমরা আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ নামে কিন্তু আমাদের ফাইলটা এসেছে, খেয়াল করো আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ নামে যে আমাদের ফাইলটা করেছিলাম সে হেড সেকশনে আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ। এখানে খেয়াল করো আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ লেখাটা আমাদের এখান থেকে আসছে। আচ্ছা এটা গেছে আমাদের হেড সেকশনের টাইটেল যে নামটা ছিল ওয়েব ব্রাউজারের উপরে আমরা এই নামটাই দেখতে পাচ্ছি। এরপরে আমরা আসি বডি সেকশন, বডি সেকশনে আমরা S1 হেডার ফাইল 1 দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, এখানে 1 লিখছিলাম এই জন্য প্রথম লেখাটা আমাদের বড় আসছে এবং দ্বিতীয়বার যখন আমরা লিখেছি তখন লেখাটা আমার প্রথমবার থেকে দ্বিতীয়বার একটু ছোট আসছে। তদ্রুপ আমরা এই লাইনটাকে কপি করলাম, কপি করে নিচে লিখলাম, খেয়াল করি পরেরটাকে আমরা 3 নাম্বার দিলাম 3 এবং হেডার ফাইল 3 দিলাম, হেডার ফাইল 3 ক্লোজিং করলাম, এটা দিলাম হেডার ফাইল 4, আমরা হেডার ফাইল এখানে দিলাম 4, এখানে হেডার ফাইল 5, হেডার ফাইল 5 একই লেখা লিখছি আমরা এটার মতো বোঝার সুবিধার জন্য তোমাদের 6 হেডার ফাইল 6 এটা কেন শুধু এখন আমরা ফাইলে কিছু সেভ দিব, ফাইলে কিছু সেভ দেওয়ার আর দরকার নাই, সেভ দেওয়ার দরকার নাই। এটাকে আমরা মিনিমাইজ করে রাখলাম, মিনিমাইজ করে দেখা যাচ্ছে নিচে লেখাটা আমাদের আছে, নিচে লেখাটা আছে এবং এর পেজের উপর রেখে আমরা যদি একবার রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ দিলে পুরো লেখাটা আমাদের চলে আসছে। তাহলে আমরা কি পেলাম, হেডার ফাইল 1 এর লেখাটা বড় আসছে, হেডার ফাইল 2 লেখাটা একটু ছোট, 3 তে আর একটু ছোট, 4 এ আরো ছোট, 5 এ আরো ছোট এবং 6 থেকে দেখি আমরা লেখাটা আরো অনেক ছোট হয়ে আসছে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম হেডার ফাইল 1 2 3 এর কাজগুলো ছিল ট্যাগগুলো বড় ছোট কাজ, এখানে মূলত ট্যাগগুলো যে কাজগুলো করছে সেটা বড় এবং ছোট কাজগুলো আমরা এখান থেকে করতে পারছি। তাহলে যদি আমরা এটা ভালো করে বুঝে থাকি তাহলে আমরা একটু পরে আসি। এই কোডটা আমরা আউটপুট পেয়েছিলাম এরকম, এই কোডটা আমরা আউটপুট পেয়েছি এরকম ভাবে। আমরা এখন আমরা খেয়াল করি HTML প্যারাগ্রাফ ট্যাগ। ওয়েব পেজে কোনো তথ্য প্যারাগ্রাফ আকারে দেখানোর জন্য ওয়েব পেজে কোনো একটা তথ্য যদি আমরা প্যারাগ্রাফ আকারে দেখাতে চাই তাহলে প্যারাগ্রাফে একটা ট্যাগ দিতে হয়, প্যারাগ্রাফের ট্যাগটাকে বলা হয় পি।
পি ওপেনিং ট্যাগও দিতে হবে এবং পি এর ক্লোজিং ট্যাগও দিতে হবে। তাহলে খেয়াল করি প্যারাগ্রাফ ট্যাগ এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মধ্যে লিখতে হবে। অর্থাৎ আমরা প্যারাগ্রাফটা যাই লিখবো এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর ভিতরে আমরা যাই লিখি সব কি করব এর ভিতরে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এই ট্যাগের বাইরে যদি কোনো কোড লিখি তাহলে এটা কি ব্রাউজারে তা প্রদর্শন করবে না। তাহলে আমরা একটু খেয়াল করি আমরা ঠিক তদ্রুপ একটা কোড লিখি ট্যাগ লিখি লিখে দেখি আমরা এই ট্যাগটা এখান থেকে লিখতে পারি কিনা। আমরা এই ট্যাগটুকু কপি করে লিখতে পারি, ইচ্ছে করলে কপি করে নিতে পারি, অথবা আমার নিজেদের ইচ্ছা মতো এখানে একটা ট্যাগ লিখতে পারি। আমরা ট্যাগটা বডির ভিতরেই লিখলাম, বডির ভিতরে এখানে একটা ট্যাগ চিহ্ন দিলাম, ট্যাগ দিলাম এই ওপেনিং ট্যাগ, আবার এখানে একটা ট্যাগ দিলাম, এর মধ্যে শেষ দিলাম ক্লোজিং ট্যাগ। এর ভিতরে আমরা ছেড়ে লেখা লিখতে পারি, এর ভিতরে আমরা লেখাটা লিখতে পারি, যেভাবে লেখাটা লিখি না কেন লেখাটা আমরা এইভাবে লিখলাম, মানে আমরা আমাদের ইচ্ছা মতো লেখাটা লিখবো, আমরা আমাদের ইচ্ছা মতো লেখাটা লিখবো, যেভাবে লিখবো লেখা আমাদের এখানে লেখলে হবে আমাদের, অথবা আমরা লেখাটা যেভাবে দেবো সেইভাবে তারা লেখাটা আমাদের নিবে। এই লেখাটা আমরা আবার একটু সেভ করলাম, তারপর সেভ দিলাম, ফাইলে গিয়ে ফাইল সেভ দিয়ে আমরা এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে আমরা আগে যে ব্রাউজারটা ইউজ করেছিলাম সেই ব্রাউজারটা ইউজ করলে ওপেন করে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ আমরা কয়েকভাবে দিতে পারি, এখানে রিফ্রেশ বাটনটা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে রিফ্রেশ, অথবা F5 চাপ দিলে আমাদের রিফ্রেশ হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, প্যারাগ্রাফটা আমাদের পেয়ে গেছে। এখানে আমাদের আসছে কি, যেহেতু আমরা এই কন্টেন্টের উপরে দিয়েছি তার জন্য আমাদের উপরে প্যারাগ্রাফটা আসছে। ঠিক আছে, দিস ইজ প্যারাগ্রাফ কন্টেন্ট এ লট অফ লাইনস। ঠিক আছে, এই লেখাটা আমাদের উপরে আসছে। আর এটা যদি আমরা উপরে না দিয়ে নিচে দিতাম তবুও হতো, সমস্যা নাই। এই লেখাটা আমরা কেটে নিলাম, কপি করলাম, কপি করে কন্ট্রোল সি দিয়ে কেটে দিলাম। কেটে দিয়ে যদি আমরা এটাকে নিচে দেই একই আসবে, একই কথা হবে, একই কথা। এটাকে কি করতে হবে, আবারও ফাইলে গিয়ে সেভ করতে হবে। সেভ করলাম, মিনিমাইজ করলাম, এটাকে আবার রিফ্রেশ করলাম, টাকাটা নিচে চলে আসছে। তাহলে শিক্ষার্থীরা এখান থেকে আমরা কি জানতে পারলাম, এখান থেকে আমরা হেডার ট্যাগ যেটা আছে হেড H1 H2 এই ট্যাগগুলো ব্যবহার করতে পারলাম, এবং প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার আমরা এখান থেকে শিখতে পারলাম। প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার আমরা এখান থেকে শিখতে পারলাম। তাহলে আমরা দেখতে গেলে যে জিনিসগুলো দেখলাম সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা সবাই কিন্তু বাসায় এটা একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস যত বেশি করতে পারবো তত বেশি প্রশ্ন আমরা তৈরি করতে পারবো। প্রশ্ন তৈরি করলে টিচারকে জিজ্ঞাসা করতে পারবা, তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবা। ঠিক আছে বন্ধুরা, আমরা আগে ট্যাগ থেকে যে জিনিসগুলো জানলাম, এই ট্যাগটা আউটপুট আমরা দেখেছি কি আসে, সেই ট্যাগের আউটপুট আমরা এখান থেকে পেয়েছি। এখন আমরা আসি HTML এর ফরম্যাটিং ট্যাগ। খেয়াল করুন, ফরম্যাটিং ট্যাগ টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে দেখানোর জন্য, একটা টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে দেখানোর জন্য যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাদেরকে ফরম্যাটিং ট্যাগ বলি। আমি একটা টেক্সট বা একটা লেখা, একটা ছবি, একটা ইমেজ যেভাবে দেখাতে চাই সেই দেখানোর নিয়মটাকে বলা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। কোনো টেক্সটকে যে ফরম্যাটে দেখাতে হবে সেই ফরম্যাটিং ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে লিখতে হবে। আমি যাই করতে চাই না কেন সেটাকে আমাকে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমাকে কি করতে হবে। নিচে বিভিন্ন প্রকার ট্যাগের নিয়ম দেওয়া হলো। যদি আমরা লেখাকে ছোট আকারে দেখাতে চাই সেক্ষেত্রে আমরা স্মল ট্যাগের ওপেনিং দেব এবং এন্ডিং দেব। বড় করতে চাইলে বিগ, ওপেনিং এর ভিতরে বিগ দেব, ক্লোজিং এর ভিতরে আবার বিগ দেব। টেক্সটকে ইনফোসাইজড করতে চাইলে ইএম চিহ্ন ব্যবহার করতে হয়। টেক্সটকে স্ট্রং করতে চাইলে স্ট্রং চিহ্ন ব্যবহার করতে হয়। টেক্সটকে মোটা বা বোল্ড করতে হলে বি চিহ্ন ব্যবহার করতে হয়, বি এর ওপেন এবং এন্ডিং। কোন টেক্সটকে যদি হাইলাইট করতে চাই বা ইটালিক বা ব্যাকাতে চাইলে আই চিহ্ন ব্যবহার করতে আই। আবার কোন টেক্সটকে আমরা আন্ডারলাইন করতে চাই, কোন টেক্সটকে যদি আন্ডারলাইন করতে চাই সেক্ষেত্রে আমরা ইউ এর ওপেনিং ট্যাগ এবং ইউ এর ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হয়।
কোনো টেক্সটটাকে যদি কেটে দিতে চাই, শুধু টেক্সটের উপর যে লেখাটা কাটা আসবে, দাগ আসবে একটা, সেটা থেকে ডেলের ওপেনিং ট্যাগ দেবো এবং ডেলের আমরা ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। আবার স্ট্রিকের ওপেনিং ট্যাগ এবং স্ট্রিকের ক্লোজিং ট্যাগ আছে। এটাকে টেক্সটটাকে কাটা বুঝাতে, যে তুমি টেক্সটটা কেটে দিছো সেটা বোঝানোর জন্য আমরা এই ট্যাগটা ব্যবহার করতে পারি। এরপর আমাদের আসে আরেকটা জিনিস আমরা পেয়েছি এখানে, সাব এবং সাবটা কি? টেক্সটকে সাবস্ক্রিপ্ট করে দেখাতে হলে আমরা সাব ট্যাগ ব্যবহার করি এবং সাব ট্যাগ ব্যবহার করা হয় টেক্সটটাকে এটা সুপারস্ক্রিপ্ট করার জন্য আমরা এই টেক্সটটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা দেখি এখানে এর কিছু ব্যবহার আমরা খেয়াল করব। নিচে দেখো, বিআর ট্যাগের ব্যবহার আমরা এর আগে বলেছিলাম তোমাদেরকে, ব্যবহারটা আমরা করি না, এখন ব্যবহারটা আমরা করব। খেয়াল করো শিক্ষার্থীরা, বিআর থেকে ব্রেক ডাউন, যেটাকে বলা হচ্ছে ব্রেক করা। কোন একটা লেখার মাঝখানে আমরা বিআর চিহ্ন দিলাম, বিআর দিলে হবে লেখাটা ব্রেক হয়ে যাবে, লেখাটা ব্রেক হয়ে পরের লাইনে চলে যাবে, এটাকে বলা হয় বিআর ট্যাগের কাজ। প্রত্যেকটি ট্যাগের আউটপুট ভালোভাবে বোঝার জন্য এই ট্যাগটা ব্যবহার করা হয়। একটা লাইন থেকে আরেক লাইনকে আলাদা করার জন্য আমরা এই বিআর চিহ্নটা ব্যবহার করে থাকি। প্রথমে আমরা বিআর এর ব্যবহারটা খেয়াল করি। আমরা এখানে যে ট্যাগটা দেখতে পাচ্ছি, এই যে এখানে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, প্যারাগ্রাফের মাঝখানে মনে করে এ লট অফ লাইনস, এর ভিতরে বিআর ট্যাগ চিহ্ন দিলাম, বিআর। খেয়াল করি বন্ধুরা, শিক্ষার্থীরা, বিআর চিহ্ন দিয়ে এটাকে আমরা সেভ করলাম, ফাইলে গিয়ে সেভ দিলাম, ফাইল সেভ। তাহলে বিআরটা কি হচ্ছে? এ লট অফ লাইনস। লাইনের পর আমরা ব্রেকেট দিই, তাহলে কি হবে? এখানে বিআর দেওয়ার পরের অংশটা পরের লাইনে আমাদের চলে যাবে। আমরা দেখি, খেয়াল করি, আমরা এখানে রিফ্রেশ করলাম, তাহলে কি লাইনসের পরের অংশটা আমাদের বিআর চিহ্নটা পরের লাইনে চলে আসছে। তাহলে এখানে বিআর এর ব্যাপারটা ক্লিয়ার। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা। তাহলে আমরা আসি এর পরের অপশনে আসি এবং এটাকে আমরা একটু কপি করে নিই। ওই জায়গাটা আমরা কাজ করে দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা নোটপ্যাডে গেলাম, এটা আমরা HTML এর নোটপ্যাডের ভিতরে আমরা ওই কপিটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা একটু খেয়াল করে তোমাদের একটু দেখাই এবং তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখি বোর্ডের ভিতরে রাখলাম দিস ইজ স্মল টেক্সট, এর আগে স্টার্টিং ট্যাগ দিলাম স্মল এবং ক্লোজিং ট্যাগ দিলাম স্মল। এখানে আমরা ব্রেকেট চিহ্নটা দিলাম না, বা না দিয়ে এটাকে আমরা কেটে দিলাম। খেয়াল করি, এটাকে আমরা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা স্মল লিখলাম, স্মল লেখা লিখে এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পর আমরা আমাদের মূল যে ফোল্ডার আছে ফোল্ডারে গেলাম, ফোল্ডারে গিয়ে দেখি এখানে কি পেলাম, দিস ইজ এ স্মল টেক্সট। তাহলে লেখাটা আমাদের এখানে কি আসছে? স্মল আসছে। আবার খেয়াল করি, আবার আমরা এখানে যাই, এখানে গিয়ে আমরা এই যে ব্রেকেটটা আছে, এখানে যে ব্রেকেটটা যেটা আছে, ব্রেকেটের মধ্যে এখানে ছিল, এই ব্রেকেটটা তুলে দিলাম। তুলে দিয়ে আমরা লেখাটা আমরা সেভ করলাম, সেভ করে এখানে ফাইলটা দিলাম। ফাইলটা ওপেন করলে কি হচ্ছে, আমরা দিস ইজ বিগ টেক্সট, মাঝখানে প্রথমটা স্মল টেক্সট, পরেরটা আমাদের আসতেছে বিগ টেক্সট। অর্থাৎ বিগ টেক্সটটা আমরা লেখাটা বড় পাচ্ছি, স্মল টেক্সটে লেখাটা ছোট পাচ্ছি, একই লাইনে পাচ্ছি। লাইনটা ভাগ হলো না কেন? এখানে লাইনটা ভাগ হলে আমরা খেয়াল করি শিক্ষার্থীরা, এই জায়গাটা যদি আমরা বিআরটা লিখি, বিআর ব্রেকডাউন, তাহলে কিন্তু লাইনটা আমাদের ভাগ হয়ে যাবে এবং পরবর্তীতে প্রত্যেকটাতে কিন্তু শেষে বিআর লেখা আছে, প্রত্যেকটাতে আমরা বিআর লেখাটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটাতে, মানে প্রত্যেকটা লেখা আমাদের এখানে ভাগ হয়ে যাচ্ছে। কথাটা ক্লিয়ার শিক্ষার্থীরা? তাহলে আমরা যদি এখানে এটাকে যদি সেভ করি এবং এটাকে যদি এখানে রান করি, তাহলে আমরা লাইনটা আমরা এখানে আলাদা করতে পারছি। এখন খেয়াল করি, দেখো আন্ডারলাইন যেটা আছে সেটা আন্ডারলাইন আছে, যেটাকে স্ট্রং লেখা আছে স্ট্রং করা, যেটাকে বোল্ড লেখা আছে সেটা বোল্ড আছে, হ্যাঁ। এবং নিচে যেটা আমরা এটা খেয়াল করি, ডিলিটেড করা আছে সেটা ডিলিটেড আছে, সাবস্ক্রাইব করা যেটা আছে সেটাকে সাবস্ক্রাইব করা আছে, আর সুপারস্ক্রিপ্ট করা যেটা আছে, সাবস্ক্রিপ্ট যেটা এটা থেকে নিচের দিকে আছে, আবার সুপারস্ক্রিপ্ট যেটা এটা উপরের দিকে আছে। আমরা এটা খেয়াল করি, সাব এবং সাব এই দুইটা সাধারণত আমরা
ম্যাথমেটিক্যাল ফাংশনের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, যেমন a প্লাস b হোল স্কয়ার বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইসব ক্ষেত্রে আমরা এগুলি ব্যবহারও বেশি করে থাকি শিক্ষার্থীরা। তাহলে আমরা খেয়াল করি, এরপর আমাদের যেটা আসছে আমরা সেটা খেয়াল করি। আমরা এটা ব্যবহার দেখলাম, এরপর দেখছি এখান থেকে আমরা আউটপুট কি পেলাম সেগুলো আমরা দেখেছি। এখন আমরা আসি ওয়েব পেজে a প্লাস b স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা কিভাবে আমরা আমাদের একটা প্রয়োজনীয় HTML কোডিং এর মাধ্যমে কিভাবে দেখাবো। আমরা কিন্তু কিছুক্ষণ আগে সাব এবং সাবের ব্যবহারটা কিন্তু আমরা করেছি। এখানে শুধু আমরা যেটা ব্যবহার করবো সেটা শুধু সাব এর ব্যবহারটা করবো। আমরা এখান থেকে খেয়াল করলেই পাচ্ছি বডির ভিতরে লিখতে হবে, সব বুঝে লেখা আমরা বডির ভিতরে লিখছি a প্লাস b, এরপর কি আছে সাব, সাব মানে উপরের দিকে লেখা বোঝাবে, সাব টু দিচ্ছি আমরা, সাব টু এর কিন্তু স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটা লিখতে হয়েছে। আর আমরা এখানে ট্যাগ দিলাম উপরে, তারপরে ইকুয়াল টু চিহ্ন দিলাম, তারপর আমরা লেখাটা দেখি, লেখাটা না দেখলে আমরা কেউ ক্লিয়ার হবো না। এর জন্য তোমাদের সুবিধার জন্য আমরা একটু লিখতেছি, আমরা একটু খেয়াল করি, ওটা আমরা একটু লিখি, লিখলে আমাদের সুবিধা হবে। আমরা বোর্ডের ভিতরে লিখতেছি, লেখাটা একটু নিচে নামা দিলাম, বোর্ডের ভিতরে যদি আমরা লিখি তাহলে অনেকে সুবিধা হবে, অনেকে বুঝবা, আমাদের বোঝার জন্য আমরা মতো এটা লিখতেছি। দেখো আমরা লিখলাম এখানে, আমরা বোর্ডের ভিতরে লিখবো কিন্তু প্রথমে আমরা লিখবো a প্লাস b, তাহলে a প্লাস b, সরি প্লাস হয় নাই, a প্লাস b ইকুয়াল টু, আমরা আমাদের সরি আমরা একটু তোমাদের এটা প্রশ্নটা দেখাইনি, প্রশ্নটা একটা সুবিধা হবে। প্রশ্ন লেখা আছে এই জায়গাটা আমরা দেখতেছি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখলাম কি a প্লাস b, এরপরে কিছি a প্লাস b এর পর আমাদের আছে হোল স্কয়ার, তাহলে a প্লাস b এর মধ্যে আমাদের একটা ব্র্যাকেট আছে, এখানে এখানে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ভিতরে আমি প্লাস b হোল স্কয়ার দেব। হোল স্কয়ার দেওয়ার সময় আমরা যেটা করতে হবে, এই যে এখন আমাদের আসবে, আমরা এই জায়গাগুলো এস ইউপি, এস ইউপি সাব, সাব রেখে লিখবো 2, তাহলে আমাদের এই স্কয়ার হয়ে গেল। আর সাবের আমাদের ক্লোজিং করতে হবে, সাব এস ইউপি সাব, সাবের ক্লোজিং হয়ে গেল। তাহলে আমরা এটাকে সেভ করি, সেভ করে একটু রান করে দেখি কি আসছে আমাদের, সেভ করলাম, রান করলাম, রান করে দেখি আমরা কি পেয়েছি a প্লাস b হোল স্কয়ার পেয়েছি, a প্লাস b হোল স্কয়ারটা আমরা পেয়েছি। এখন a প্লাস b হোল স্কয়ার যে পেলাম, এরপর আমাদের কি চিহ্ন আছে, ইকুয়াল টু চিহ্ন আছে, দিলাম ইকুয়াল টু পরে দিতে হবে কি a স্কয়ার, দেখলাম a স্কয়ার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আবার সাবে s ইউপি সাব, s ইউপি সাব দিলাম, সাবের পর কি দিতে হবে স্কয়ার, স্কয়ার দিলাম 2, এটাকে আমাদের ক্লোজিং ট্যাগে লিখতে হবে s ইউপি সাব ক্লোজিং ট্যাগ, এই যে ক্লোজিং ট্যাগ দিয়েছি, তাহলে আমাদের কি আসলে a স্কয়ার চলে আসছে, a স্কয়ার, এরপর আমরা কি দেব প্লাস প্লাস 2ab, তারপর আমাদের কি আসছে প্লাস প্লাস, তারপরে b স্কয়ার, তারপরে b, b এর পর আমরা যে জিনিসটা দেব সাব, s ইউপি সাব, এরপর 2, এরপর আবার ক্লোজিং এন্ডিং সাব, s ইউপি সাব, তাহলে আমরা এটা কি পেলাম সাব। এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা শেষে একটা বিআর চিহ্ন দিয়ে রাখলাম, ব্রেক দিলাম, এই জন্য আমাদের নিচে অনেকগুলো লেখা আছে, যদি না দেই তাহলে লেখাগুলো আমাদের এক লাইনে চলে আসবে, এই জন্য বিআর দিয়ে রাখছি। এখন আমরা সেভ করলাম ফাইল, ফাইলে গিয়ে সেভ ক্লিক করলাম, ফাইলে গিয়ে সেভ ক্লিক দিলাম, অথবা কন্ট্রোল এস দিলে হবে, দিয়ে আমরা এখানে গেলাম, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে দেখতে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। শিক্ষার্থীরা তোমরা এখন যে জিনিসটা খেয়াল করলাম, ওয়েব পেজের ভিতরে আমরা সূত্রের কিভাবে ব্যবহার করতে পারি সেই জিনিসটা, এটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন আমাদের লাগবে। আমরা এখন খেয়াল করি ওয়েব পেজে যে লেখাগুলো লিখি, বিভিন্ন ট্যাক্স লিখি, ছবি দেই, ওই ছবিগুলো বা ট্যাক্স বা লেখার কালার কিভাবে পরিবর্তন করতে হয়, টেক্সটের ফন্ট ফেস কেমন হবে, ফন্টের কালার কেমন হবে, ফন্টের সাইজ কিভাবে পরিবর্তন করতে হবে, কোন একটি টেক্সট এর ফন্ট ফেস
ফন্ট কালার এবং ফন্ট সাইজ পরিবর্তনের জন্য টেক্সটটি যে ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত সেই ট্যাগের ওপেনিং ট্যাগের স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে বিভিন্ন প্রপার্টি যেমন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার এর মান সেট করে আমরা টেক্সটটির ফন্ট পেজ বা ফন্ট কালার এবং ফন্ট সাইজ পরিবর্তন করতে পারি। আমরা একটু খেয়াল করি। আমরা প্রথমে বলছি ফন্ট টেক্সটের ফন্ট পেজ পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা লিখব ফন্ট ফ্যামিলি। যদি ফন্ট কালার পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে লিখব আমরা কালার। যদি ফন্টের সাইজ পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে লিখব আমরা ফন্ট সাইজ। এই পয়েন্টগুলো লিখে কিন্তু আমাদের টেক্সটে পরিবর্তন করতে হবে। এটা কিন্তু আমরা লিখব বডির ভিতর। এটা আমরা লিখব কোথায়? বডির ভিতর আমরা লিখব। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা নিচে একটা উদাহরণ দিয়েছি HTML এর ভিতরে বডি, এর মধ্যে লিখছি H1 অর্থাৎ হেডার ফাইল 1 স্টাইলের ভিতরে লিখলাম আমরা ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলির নাম দিয়েছি যেটা বিরান্ডা। ফন্ট ফ্যামিলির নাম দিলাম আমরা বিরান্ডা। ফন্ট সাইজ দিছি 18, কালার দিলাম গ্রিন। এটুকু লেখার পর এটা লিখে কিন্তু আমরা হেডার ফাইল ক্লোজ করেছি এবং হেডার ফাইল ক্লোজ করার পর আমরা লিখলাম যে ইট ইজ এ হেডিং এবং এটাকে আমরা ক্লোজিং করলাম। খেয়াল করি আমরা শিক্ষার্থীরা, আমরা এই লেখাটুকু শুধুমাত্র এইটুকু লেখা আমরা কপি করলাম। এইটুকু লেখা আমরা কপি করে রাখি। এইটুকু লেখা আমরা একটু কপি করলাম, তা তোমাদের বোঝার সুবিধার জন্য বললাম। মূলত আমরা এখানে আসি, এখানে দেখি, এখানে আমরা যে হেডার ফাইল যেগুলো লিখেছি এখানে অনেকগুলো আমরা হেডার ফাইল লিখেছিলাম। এই যে H1 এই হেডার ফাইলের ক্লোজিং, ওপেনিং, ক্লোজিং, ওপেনিং, ক্লোজিং। আমরা H1 এটা এবং দুটো একত্রে মিলিয়ে দেখি, একত্রে দেখি H1 এর ভিতরে আমরা কি লিখলাম? এই যে লেখাটা দেখলে বুঝতে সুবিধার জন্য তোমাদের দেখলাম। আমরা এটা লেখাটা একটু লিখছি তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি দিচ্ছি। মতো এটা তোমরা এখন দেখতে পাচ্ছ আশা করি। এই যে H1 এই জায়গাটা আমরা পেজে একটা কপি করে ওটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমরা কিন্তু দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ এখানে ঠিকই রেখেছি। এখানে পরিবর্তন করলাম কি, ফন্ট ফ্যামিলিটা দিলাম বিরান্ডা, ফন্ট সাইজ দিছিলাম 18 এবং ফন্টের কালারটা দিলাম গ্রিন কালার। এই লেখাটাকে আমরা সেভ করলাম। সেভ করি, সেভ করার পর এটাকে যদি রান করি, রান করে দেখি তো আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে। তাহলে আমরা ফন্ট পেজ দেখতে পাচ্ছি একটা সবুজ কালার মধ্যে, কালার হচ্ছে কি, লেখাটা আসছে একরকম, ফন্ট পেজ আসছে একরকম, ফন্টের সাইজ আসছে একরকম এবং এটার কালারটা আসছে আরেক রকম। এটাকে যদি আমরা 18 না দিই, এটিকে 18 না দিয়ে যদি আমরা 48 দিই তাহলে কি পাচ্ছি আমরা? 40 দিয়ে সেভ করলাম। প্রত্যেকটা কাজে সেভ করতে হবে এবং ওখানে গিয়ে রিফ্রেশ দিতে হবে। তাহলে আমরা 48 সাইজ পেলাম। আবার আমরা এখান থেকে খেয়াল করি, এই জায়গাটায় আমরা যদি কালার গ্রিন না দিই, এই কালারটার মধ্যে আমরা দিলাম রেড। দেখি আমরা সেভ করলাম, এখান থেকে আমরা কি আসছে রিফ্রেশ দিই আমরা, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেলাম, লেখার পরিবর্তন স্টাইল ডিজাইন কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ ফন্ট ফ্যামিলি দিলে লেখার ফন্টের ফ্যামিলিটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সাইজ পরিবর্তন হচ্ছে, কালার আমাদের এখান থেকে পরিবর্তন হচ্ছে। ঠিক তদ্রুপ আমরা স্টাইল যদি করতে চাই, স্টাইলটাও একই রকম ভাবে আমরা স্টাইলটাও আমরা এখান থেকে করতে পারি। পি এর ভিতরে আমরা প্যারাগ্রাফের ভিতরে আমরা স্টাইলটা করে থাকি, সেটা আমরা এই লেখাগুলো ফন্ট ফ্যামিলি দিলাম, ফন্ট সাইজ দিলাম, কালার দিলাম, সেটা দ্বারা কিন্তু আমরা আমাদের প্যারাগ্রাফের ভিতরে কোন লেখা পরিবর্তন করতে পারি। এটা আমরা লেখা এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি। খেয়াল করি আমরা একই রকম কিন্তু H1 এবং পি প্যারাগ্রাফ এর মধ্যে লেখার স্টাইল কিন্তু একই রকম। এখানে আমরা এখন ফন্ট ফ্যামিলি বিরান্ডা, এখানে দিছে এরিয়াল, একই কথা কিন্তু এখানে ফন্ট সাইজ দিছে 12, এখানে দিয়েছিলাম 18, একই কথা। লেখার কোড কিন্তু কোডিং এর ভাষা কিন্তু একই, কোডিং এর এখানে ভাষাগুলো একই। আমাদের কোডিং গুলো এখানে খেয়াল রাখতে হবে, এখানে কোডিং গুলো আমাদের খেয়াল করতে হবে। আমরা কালার দিয়েছিলাম রেড, ফন্ট স্টাইল দিয়েছিলাম ইটালিক,
ফন্টের আগেটা আমরা ফন্ট স্টাইল দেই নাই, এখানে ফন্ট স্টাইল আমরা একটা আইটেম বাড়াইছি, বাড়ানোর ফলে কি ফন্টের স্টাইলটা আমাদের এখান থেকে পরিবর্তন হচ্ছে। আমরা এখান থেকে এই অংশটুকু কপি করে নিয়ে যেতে পারি, এই অংশটুকু কপি করো কিন্তু আমরা পরিবর্তনটা দেখতে পারি। দেখি আমরা এটা কেমন হয়। আমরা কোনো একটা প্যারাগ্রাফের ভিতরে চলে যাই, দেখি প্যারাগ্রাফ আমরা কোথায় লিখেছিলাম, প্যারাগ্রাফ উপরে লিখেছি না, প্যারাগ্রাফ সম্বন্ধে নিচে লিখেছি। আচ্ছা, এই প্যারাগ্রাফটা লিখলাম, প্যারাগ্রাফের ভিতরে আমরা এই জায়গাটা প্যারাগ্রাফের ভিতরে যে দেখতে পাচ্ছি এই জায়গাটা ওটা পেস্ট করে দিলাম এবং পেয়ার পরে একটু স্পেস দিতে হবে, স্পেস দিয়ে লিখতে হবে। তাহলে আমরা এটাকে সেভ করলাম, এটাকে সেভ করার পর প্রোগ্রামটাকে রান করলাম। আমরা প্রোগ্রাম রান করে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্টের কালারটা ইটালিক হয়েছে, লেখাগুলো রেড হয়েছে, ফন্টের সাইজ হয়ে গেছে 12। আমরা যদি এখানে ফন্ট সাইজ একটু পরিবর্তন করে 12 করে যদি আমরা ইচ্ছে করে এখানে 30 বা 50 দিলাম, 50 সাইজ দিলাম, 50 সাইজে সেভ দিলাম, তাহলে আমরা প্যারাগ্রাফ যদি যাই এবং রিফ্রেশ দিই তখন সেক্ষেত্রে আমরা লেখাগুলো আমরা 50 সাইজে দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের টেক্সটের ফন্ট ফেস, ফন্ট কালার, ফন্টের সাইজ পরিবর্তন। তাছাড়াও আরও একভাবে আমরা এটার পরিবর্তন করতে পারি, সেটাও কিন্তু সহজ, সেটা কিন্তু কঠিন। উপরে কোড থেকে যেটা পাই, এরপরে আমরা আরেকটা সিস্টেম আছে সেটাও কিন্তু আমরা করতে পারি। আমরা ফন্ট ফ্যামিলি লাগলে লিখলাম ফন্ট সাইজ 14, কালার গ্রিন, ফেস এরিয়া। এইভাবে কোডিং লাগলেও কিন্তু আমাদের চলবে, এভাবে যদি আমরা কোড লিখি সেটাও আমাদের হবে। অর্থাৎ আমাদের যার কাছে যেটা ভালো লাগে, যেই কোডটাই ভালো লাগে সেই কোডটাই আমরা এখান থেকে লিখতে পারবো। এইভাবে কিন্তু আমরা সাইজ, কালার, ফেস পরিবর্তন করে কোডের ভিতরে আমরা লিখে ফন্টের সাইজ, কালার, ফন্ট ইত্যাদি আমরা কি করতে পারি, নির্ধারণ করতে পারবো। এটা যারা আমরা HTML করব এদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকের জন্য আমাদের ইম্পর্টেন্ট এবং এটা আমাদের প্রত্যেকেরই মুখস্থের মতো রাখতে হবে, আমাদের প্রয়োজন। এটা সবসময় লেখার মধ্যে আমাদের বিভিন্ন রঙের স্টাইল পরিবর্তন করার সময় আমরা এগুলো ব্যবহার করে থাকি। শিক্ষার্থীরা, এখন আমরা আসি ওয়েব পেজে চিত্র বা ছবি যুক্ত করা। কিভাবে আমরা এক ওয়েব পেজকে সুন্দর আকর্ষণীয় করব এবং দেখার জন্য বিভিন্ন প্রকার ছবি দিয়ে দেবো, যাতে যে কেউ দেখলে ওয়েব পেজের প্রতি তার আকর্ষণ বেড়ে যায়। আমরা ওয়েব পেজকে সুন্দর এবং সহজবোধ্য করার জন্য ওয়েব পেজে বিভিন্ন প্রকার চিত্র বা ছবি যুক্ত করে থাকি। ওয়েব পেজে কোন চিত্র বা ছবি যুক্ত করার জন্য IMG ইমেজ অথবা IMG ইমেজে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা এখানে ইমেজের স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটাই ব্যবহার করব। এখানে টাইপিং, হ্যাঁ আমরা একটু খেয়াল করি, ইমেজের স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আমরা এখান থেকে ব্যবহার করব। আমরা এটা একটা আমরা এখান থেকে ব্যবহার করব। ওয়েব পেজে সাধারণত জেপিজি, জেপিইজি, যেটাকে বলা হয় জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, জিআইএফ গ্রাফিক্স, ইন্টারচেঞ্জ ফরম্যাট, এসভিজি ইত্যাদি বিভিন্ন ফরম্যাটে আমরা ছবিগুলো আছে, ছবিগুলো আমরা সংযুক্ত করে থাকি। তো আমরা যে ছবিটা সংযুক্ত করি না কেন, আমাদের একটা কোড লিখতে হবে, সেই কোডটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। লিখলাম আমরা IMG SRC ইকুয়াল টু, এরপর আমরা লিখতে ইমেজের পাথ লিখতে হবে। ইমেজের পাথটা কি সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। যেমন আমরা উদাহরণের মধ্যে একটা দিলাম, উদাহরণটা এবং ঘটনাটা দুটোই আমরা খেয়াল করব। এটা ভালো করে খেয়াল করলে আমাদের এটা বোঝা জরুরি দরকার। আমরা না বলতে এটা আমরা অনেকে ভুল করার সম্ভাবনা থাকে বেশি, আমাদের এটা ভুল করার জন্য আমাদের বেশি দরকার। এটা দেখি আমরা এখান থেকে বুঝতে পারি কিনা, শিক্ষার্থীদের একটু খেয়াল করুন। আমরা এইটা থেকে আমাদের অবশ্যই লিখতে হবে IMG SRC। আমরা লিখছি এটা IMG SRC, এই জিনিস আমরা অবশ্যই লিখবো। তারপর ইকুয়াল দেওয়ার পর আমরা ছবির নাম
ছবির নামটা লিখবো। ছবির নামটা আমরা কি লিখবো? ছবির বিভিন্ন পাথ, ইমেজ পাথ বা ইমেজ ফাইল নেম বা ইমেজ এক্সটেনশন নেম যাই লিখি না কেন, অর্থাৎ ছবির একটা নাম হবে। স্কুলের নাম আরামবাগ স্কুল, এটা কিন্তু ছবিটার নাম। এক ব্যক্তির নাম, যে কোনো ব্যক্তির নাম, সেটা কিন্তু নাম। প্রিন্সিপাল একটা নাম, টিচার একটা নাম। নাম দেওয়ার পর নামের সাথে আমরা ডট চিহ্ন দেব, নামের সাথে যেটাকে বলা ডট। ও ডটের বাকি অংশটাকে বলা হয় পাথ বা এক্সটেনশন বা ফাইল নেম, সেটাকে আমরা করে থাকি। তাহলে আমরা যে নামটা দিলাম সেটা কিন্তু ফাইলের নাম। ডট দিয়ে দিব। এই ছবিটা যদি আমাদের জেপিজি থাকে তখন আমরা লিখবো জেপিজি, যদি ছবিটা বা পিএনজি থাকে তাহলে আমরা লিখবো পিএনজি, যদি ছবিটা আমাদের ইমেজ হিসেবে থাকে লিখবো আমরা ইমেজ। আমরা উপরে পেয়েছি জেপিজি, আমরা কিন্তু এই ধরনের নামগুলো ব্যবহার করতে পারবো। জেপিজি নাম ব্যবহার করতে পারবো, জিআইএফ নামটা ব্যবহার করতে পারবো, এসবিজি নাম ব্যবহার করতে পারবো, বিএমপি নাম ব্যবহার করতে পারবো। অর্থাৎ পিএনজি নাম এইটুকু, এই অংশটুকু আমরা এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম প্রথমে ছবিটার নাম দেব এবং নাম দেওয়ার পর ডট চিহ্ন দিয়ে এই পিএনজি চিহ্নটা দেব। পিএনজি অর্থাৎ পিএনজি এর মধ্যে আমরা অনেক কিছু দিতে পারি, খেয়াল করো। পিএনজি এর মধ্যে আমরা পিএনজি দিতে পারি, জেপিজি দিতে পারি, জিআইএফ দিতে পারি, এসবিজি দিতে পারি, বিএমপি দিতে পারি। এই জিনিসগুলো আমরা দেব, দিয়ে আমরা ছবিটাকে প্রোগ্রামে রান করতে পারবো। অর্থাৎ আমাকে এইভাবে নামটা লিখতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা যে জিনিসটা পেলাম, এটা এখানে মুছে দিচ্ছি। আমরা এখন যে জিনিসটা পেলাম ওরা লাগে আমরা খেয়াল করি শিক্ষার্থীরা। ছবির নামগুলো পেলাম, এরপরে আমরা আসতেছি ইমেজ ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট। এটা তো তোমাদেরকে দেখালাম এখন আমি। এরপর এর ভিতরে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন পড়ে, যে ছবিটা দিব সেই ছবিটার সাইজ কিভাবে হবে, এই ছবির সাইজের জন্য আমাদের হাইট কত হবে, ওয়েট কত হবে, সেই জিনিসগুলো আমাদের অবশ্যই দরকারি জিনিস। অর্থাৎ ছবির প্রস্থ কতটুকু হবে, ছবির উচ্চতা কতটুকু হবে, ছবি যদি লোড না হলে অল্টারনেটিভ টেক্সট হিসেবে কিভাবে ব্যবহার করতে হবে, অল্টারনেটিভ টেক্সট আমরা কিভাবে ব্যবহার করবো সেটা খেয়াল করবো। অনেক সময় দেখা যাচ্ছে ছবির সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো। তারপরে আমাদের আসলে ছবির যে বর্ডার, ছবিতে কোনো বর্ডার থাকবে কিনা সেই ছবিগুলো আমরা দেখবো। ছবির কোনো অ্যালাইন নির্ধারণ করতে হবে কিনা সেগুলো আমরা খেয়াল করে থাকবো, সেগুলো আমরা খেয়াল করবো। অর্থাৎ এই ট্যাগের সাথে এই জিনিসগুলো আমাদের রিলেটেড বা সম্পৃক্ত থাকে। আমরা খেয়াল করতে হবে একটা ছবির সাইজ। তাহলে আমরা কিন্তু প্রথমেই ছবিটার নামটা কি হবে সেটা কিন্তু আমরা লিখে দিচ্ছি। সেটা আমরা লিখেছিলাম, আমাদের আমার মনে আছে। আমরা ছবির সাইজটা আমরা প্রথমে লিখেছিলাম এখান থেকে আমরা ছবির সাইজটা লিখেছিলাম এভাবে। এটি ছিল আমাদের ছবি, এটি ছিল আমাদের ছবির নাম। এরপরে আমরা সেই সাইজ, আমরা ওয়াইড দিলাম 200, হাইট দিলাম 150। তাহলে সবই কিন্তু আমরা প্রত্যেকটা কিন্তু আমরা আলাদা আলাদা ব্র্যাকেটের ভিতরে দিয়েছি, সবগুলো কিন্তু আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়েছি। এখানে প্রস্থ হিসেবে 200 পিক্সেল এবং উচ্চতা থেকে 150 পিক্সেল। এর ফলে ছবিটার সাইজ যাই হোক না কেন, ছবিটা অটোমেটিক্যালি আমাদের এই সাইজের ভিতরে প্রদর্শিত হবে। আবার যদি কোনো ছবি এসআরসি অ্যাট্রিবিউট খেয়াল করি, চিত্র এবং ওয়েবপেজটি একই ফোল্ডারে থাকে, শুধু চিত্রের নাম এবং ফরম্যাট টেবিলে হবে। অর্থাৎ আমরা যদি ওয়েবসাইটের কাজ করতে চাই বা এইচটিএমএল কোনো কাজ করতে চাই, এইচটিএমএল সকল প্রকার কাজ যদি একটা নির্দিষ্ট ফোল্ডারের ভিতরে রাখি, সেই ফোল্ডারের নামটা যদি শো করে দেই, সেই ফোল্ডার থেকে যদি কাজগুলো করতে পারি,
তাহলে কিন্তু অনেক কাজে আমাদের সুবিধা হবে। তোমরা যখন প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো খেয়াল করবা তখন তুমি বুঝতে পারবা। যেমন আমরা যে ছবিটা দেখাতে চাচ্ছি সেই ছবিটা আমি আমার ফোল্ডারে রেখে দিলাম, তাহলে আমরা কি করতে হবে, উদাহরণ হিসেবে আমরা খেয়াল করি ই ড্রাইভের ফটো ফোল্ডারে রাখা লোগো ডট জেপিজি নামক ছবিটি 200-300 আকারে ওয়েব পেজে যুক্ত করা HTML একটা কোড লিখতে বলছে। আচ্ছা, আমরা যদি কোনো ফোল্ডার থেকে ছবিটাকে ট্রান্সফার করে আনতে চাই বা কোনো নিজের ফোল্ডারে ছবি রাখতে চাই, যে ফোল্ডারের ছবিতে সেটাকে সরাসরি রান করতে চাই, সেক্ষেত্রে কিন্তু লোগো ডট জেপিজি দিলে হচ্ছে। তাছাড়া আমরা যদি অন্য কোনো জায়গা থেকে ছবিটাকে সংযুক্ত করতে চাই তখন কিন্তু আমাকে লিখতে হবে এক্সটেনশন ফাইলের পুরো নামটা, ইউএসএ ফোল্ডারের নাম, ফটো ইউএসএ গিয়ে আমাদের ড্রাইভের নাম, ফটো স্ল্যাশ দিয়ে লিখতে হবে, স্ল্যাশ দিয়ে লিখতে হবে ড্রাইভের নাম, ড্রাইভের নাম থেকে ফটো, ফটো করে আমাদের নাম লিখতেছে গিয়ে ওই ড্রাইভের ভিতরে যে ছবিটা আছে ছবির নাম। আমি আবারও বলি, খেয়াল করো, প্রত্যেকে মনোযোগ দাও। ইটা হচ্ছে কি আমাদের ড্রাইভের নাম, এই ইটা ই টাইপ, বি টাইপ, সি টাইপ, ই টাইপ, সি ডি ই এগুলো সি টাইপ। এই ড্রাইভের মধ্যে আছে ফোল্ডার, আছে ফটো, আছে ফোল্ডার, ফোল্ডারের ভিতরে আছে ছবির নাম, ছিল লোগো। তাহলে এই ই ড্রাইভের ভিতরে ফটো আছে একটা ফোল্ডার, ফোল্ডারের ভিতরে লোগো একটা আছে ছবির নাম, এই ছবিটা সংযুক্ত করছি। এইভাবে আমরা কোনো ড্রাইভের ছবিগুলো আমরা সংযুক্ত করতে পারি। CDEFG আমার বিভিন্ন ড্রাইভের নাম ওইখানে ইউজ করতে পারি। সাধারণত কম্পিউটারের ভিতরে CDE এই তিনটে ড্রাইভ আমরা ব্যবহার করি, অনেকে দুইটা ড্রাইভ ব্যবহার করে CID, আবার অনেকে ইচ্ছে করে এই সংখ্যার পরিমাণ আরো বৃদ্ধিও করতে পারে। আমরা তারপরে আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম। আশা করি আজকে যে ক্লাসটা আমরা আলোচনা করলাম ফাইলের সাইজগুলোতে, সাইজগুলো নিয়ে আমরা কথা বললাম, সেটা আলোকে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে নিজেরাই বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের সুবিধা হবে। আর যদি প্র্যাকটিস না করি, প্র্যাকটিস না করলে আমরা কোনো কিছু করতে পারবো না। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের প্র্যাকটিস লাগবে। প্র্যাকটিস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। আমরা যত বেশি প্র্যাকটিস করতে পারবো তত বেশি আমাদের এই কাজগুলো সহজ হবে, দ্রুত হবে। আর যদি প্র্যাকটিস না করি, আমি স্যার যতই বুঝাই তোমাদের কোনো লাভই হবে না। তোমরা এটা মুখস্থ করতে পারবে না, এটা মুখস্থ করার কোনো বিষয় না। আমি এখন তোমাদেরকে এই ভিডিওর ভিতরে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখালাম, সেটা অবশ্যই তোমরা একটু খেয়াল করবা। এটা যদি দেখো এবং খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবা এবং তোমরা শিখতে পারবা। তোমরা একটু শিখো। আগামী ক্লাসে আমরা ছবিটা অ্যাডজাস্ট করে দেখাবো, দুইটা ফরম্যাটে আমরা ছবিগুলো তোমাদেরকে দেখাবো এবং তুমি যদি মনোযোগ হও আরো ভালো করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় একটু পড়াশোনা করো, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।